5 আগস্টের আগের আপনারা এই যে 4টি সংগঠনকে প্রতিনিধিত্ব করছেন, যে জায়গায় আপনারা 5 আগস্ট রাত পর্যন্ত বা 8 আগস্ট পর্যন্ত ছিলেন, কয় মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আজকে 19 জানুয়ারি, সেই একই জায়গায় কি আছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করছি আমরা হয়তো 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আমরা যে প্রেক্ষাপট অথবা যে পয়েন্ট অফ এগ্রিমেন্টে আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি এবং এই পেশিবাদের পতনে যুগপৎ আন্দোলন করেছি, সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে এখন একটি সামান্যতম হলে বিভাজন তৈরি হয়েছে। সেই জায়গাটা আমরা স্পষ্ট করছি। বিশেষ করে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাদের নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছিলাম জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানে, তাদের বিভিন্ন যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো, বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেই জায়গা থেকে আমাদের মতপার্থক্য শুরু হয়েছে। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছিল। সেই সংস্কার কমিশনে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম থেকে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সাথে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে যে 3 জন সমন্বয়ক দেখা করেছে, সেটিও শুধু একটি প্ল্যাটফর্ম থেকে হয়েছে। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে যে আমরা যে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই অংশীদারিত্বের জায়গাগুলো থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাকি স্টেক হোল্ডারদেরকে এক ধরনের তাদের ক্যারিটকে খাটো করে শুধুমাত্র একটি অংশকে বড় করার যে রাজনীতি প্রবণতা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে সামান্যতম হলেও বিভাজনের রাজনীতি তৈরি হয়েছে বলে আমরা এবং সমাধান নিয়ে আলাদা করে কথা বলবো। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি আছেন মাহিন, একটা ছাত্র দলের স্বীকারোক্তি হচ্ছে যে সামান্যতম হলেও বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজনের মোটা দাগে যে কারণ তিনি বলছেন, তার একটা বড় জায়গা হচ্ছে সম্ভবত ক্রেডিট কারা করলেন। আপনি কতখানি একমত সেটির সঙ্গে, এবং আপনিও কি আসলে মনে করেন আসলে খানিকটা বিভাজন তৈরি হয়েছে? এটাই তো বাস্তবতা যে এখন খানিকটা বিভাজন হয়েছে, এবং আমি প্রত্যাশা করব যে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাশা করে মূলত এই বিভাজন আসলে থাকবে না। তবে এই বিভাজনের মূল কারণ আপনি যেটি বলছিলেন আসলে ক্রেডিট, এখানে রাজনীতি কিন্তু বিভিন্নভাবে, জি নাসির ভাই বলছিলেন, তো এখানে বিষয়গুলো খুবই সেন্সিটিভ। যখন একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সেখানে গণ অভ্যুত্থানে একই সাথে অনেক মানুষ ছাত্র জনতা প্রাণ দিয়েছেন এবং একই সাথে আহত হয়েছেন, তো সব কিছু মিলিয়ে আপনি যখন দেখবেন যে একটি গণ অভ্যুত্থান হলো, তারপরে শহীদদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবে একটা বাধার প্রশ্ন আসে। এখন আমি মূল জায়গায় আমি শহীদদেরকে দেখুন, শহীদদের কিন্তু আসলে কোনো নির্দিষ্ট দল বা মত হিসাবে কিন্তু তাদেরকে কাউন্ট করা হয় না। তারা কিন্তু দেশের জন্য জীবন দিয়েছেন, এজন্যই তারা শহীদ। রাষ্ট্র তো সেটি করেনি। রাষ্ট্র যে 862 জনের তালিকা দিয়েছে, সেখানে তো কারো কোনো দলীয় পরিচয় লেখা নাই। জি, এক্স্যাক্টলি। তো সেইখানে আসলে শহীদদের প্রত্যেকের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তো সেই জায়গা থেকে আসলে যে বিভাজনের সূচনাটা শুরু, সেখানে আমি একটু পেছনে যেতে চাই যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আসলে এই গণ অভ্যুত্থান হলো, তখন কিন্তু এই ব্যানারে আসলে সব ধরনের মতপথের মানুষ এসেছে এবং রাজনৈতিক পক্ষ তো বটেই, অরাজনৈতিক পক্ষগুলোও এসেছে। এখন এইখানে একটা পয়েন্ট ছিল যে 9টি দফা ছিল, আপনারা জানেন যে 9 দফার 7ম দফায় ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। এখন এই পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী, যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টাই বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু এখন আর চায় না কোনো সুনির্দিষ্ট ব্যানার অধিকতর শক্তিশালী হয়ে তাদের হলগুলো দখল করুক কিংবা ক্যাম্পাসে আসুক। তো সেইখান থেকে আসলে সাধারণ শিক্ষার্থীরা, তাদের প্ল্যাটফর্মটা কোথায়? সাধারণ শিক্ষার্থীদের আপনার বক্তব্য একদম পরিষ্কার। আপনি বলছেন যে একটা হল দখল বা পুরনো রাজনীতির যে ধারা, সেটির কারণে মূলত বিভাজনটা তৈরি হয়েছে, তাই তো? এখানে অনেকগুলো ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে দেখা গিয়েছে যে সেখানে যারা, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে দেখতে পেয়েছি যে অনেক সিনিয়র যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বও নেই, তারা ক্যাম্পাসে এসেছেন এবং তারা হলের ভেতরে চলে যাচ্ছেন। এমনও ঘটনা ঘটেছে সেখানে আমাদের পাশের হল মুজিব হলে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের তারা একটি রুম আলাদা দখল করে নিয়ে তারা সেখানে উঠে পড়েছেন, অথচ তাদের
মানে যেটা আগে হ্যাঁ, তৎকালীন ক্ষমতাসীন সেই দল কালচার ছাত্রলীগ আমরা দেখতে যেটা পেয়েছি করতো। এবং তাৎক্ষণিকভাবে সেখানে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে কিন্তু পরিষ্কার। আমি একটু সংক্ষেপে সাদ্দাম আপনার কাছে যদি জিজ্ঞেস করি, আপনি মনে করেন কি না যে একই জায়গায় আপনারা ছাত্র সংগঠনগুলা যারা বিশাল পরাক্রমশালী একটা রেজিম, চারটি বার ক্ষমতায় থাকা, এটা তো মানে খুব সহজ বিষয় নিশ্চিতভাবেই ছিল না। জাতীয় আন্তর্জাতিক নানান প্রচেষ্টা, আবেদন নিবেদন ছিল একটা সুষ্ঠু নির্বাচনে, সেটা না দিয়েছিলেন। ফলে সেই ঐক্যটা এই 5-6 মাস পরে কোথায় দাঁড়িয়ে আছেন? এবং আপনিও যদি নাসির কিংবা মাহিনের মতো মনে করেন যেখানে একটি বিভাজন তৈরি হয়েছে, আপনাদের দৃষ্টিতে প্রধানতম কারণটা আসলে কি এবং কার সঙ্গে কার বিভাজন? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি আসলে বিষয়টিকে বিভাজন হিসেবে দেখতে রাজি নয়। আমার কাছে মনে হয় বিষয়টা কিছুটা মতানৈক্য হয়েছে আমাদের মধ্যে, মত পার্থক্য হয়েছে, এতটুকু হতে পারে। বিভাজনের এই নীতিগুলো তো আমাদের একটা দেশের জন্য কখনো সুখকর নয়। বা ছাত্র জনতা যে উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল, যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন পরবর্তী একটি সুন্দর স্বপ্ন দেখেছিল তারা, যে এই দেশটা বৈষম্যহীন একটা দেশে পরিণত হবে। কোটা সংস্কার আন্দোলন ছিল একটা পয়েন্ট, যার ফলে এই পয়েন্টটাকে সূত্রপাত হয়েছে, কিন্তু এক্সপেকটেশনের জায়গা ছিল অনেক বেশি। এই আন্দোলনটা তো অনেকটা হচ্ছে রিঅ্যাকশনারিস্ট, মানে অ্যাকশন করে তৈরি হয়নি, এটা হচ্ছে মানুষের প্রতিক্রিয়ার মাধ্যমে এটা তৈরি হয়েছে। তো মানুষ যে প্রত্যাশা নিয়ে নেমেছে, আপনি দেখবেন যে এখানে যে সংগঠনগুলো, রাজনৈতিক দল যেগুলো ছিল, এই দলগুলো বিভিন্নভাবে এই সরকার, এর আগে যে সরকার, ফ্যাসিস্ট সরকার ছিল, তার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু সাধারণ জনতার এখানে রেসপন্স অনেক কম ছিল। এর অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু ছাত্রদের এই আন্দোলনে শুরুতে ছাত্ররা যখন রাস্তায় নেমেছিল তখন হয়তো ম্যাসিভ পরিমাণে মানুষের জনসমর্থন ছিল না, কিন্তু ছাত্ররা যখন এখানে মার খেয়েছে, এরপরও রাস্তায় টিকে ছিল, এরপরে সাধারণ মানুষ এখানে নেমে গিয়েছে, যার ফলে তারা চেয়েছিল একটা পরিবর্তন, বিভাজন দেখতে তারা চায়নি। এখনও যারা বিভাজনের কথা বলবে, আমার কাছে মনে হয় দেশের মানুষ এগুলো ভালোভাবে নেয় না। তো দায়িত্বশীল জায়গায় যারা এখানে থাকে তাদেরকে মতনৈক্য সময়ের ব্যবধানে থাকবে, যেহেতু এখানে অনেক রাজনৈতিক দল, তাদের ফিলসফি ভিন্ন, আইডিওলজি ভিন্ন, তাদের স্ট্র্যাটেজির কারণে হ্যাঁ এগুলো মতানৈক্য হতেই হবে, হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। না হলে এটা পলিটিক্সের কোনো সৌন্দর্যও বটে একটা, যে মতানৈক্য থাকবে। তবে বিভাজনের জায়গায় যাওয়াটা মোটেও ঠিক হবে না। তবে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একটা মতানৈক্যটা একটু প্রগাঢ় আকার ধারণ করছে, যেগুলো টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, সেগুলো আমরা রাস্তায় বক্তব্য বিবৃতির মাধ্যমে বলার চেষ্টা করছি এবং মানুষের কাছে একটা ভুল মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করছি, যেটা আসলে কাঙ্ক্ষিত নয়। স্ট্র্যাটেজিক হওয়া উচিত এই আন্দোলনের স্টেক হোল্ডার যারা ছিলেন, অবশ্যই। তা না হলে তো আরেকটা পক্ষ, যেই পক্ষটা এখান থেকে চলে গিয়েছে, তারা এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে। কারা ফায়দা নিচ্ছে সেটা নিয়ে আলাদা করে আলোচনা করব। মাইন, এই আমরা দেখলাম যে ধরেন ডানধারার রাজনীতিক, বামধারার ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, একমাত্র হাতে গোনা কিছু মানুষ ছাড়া, মানে এটাতে একটা বলা হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, ফলে সবাই ছিলেন, সবাই এখনো আছেন সত্যিকার অর্থে। কিন্তু যেটুকু মতপার্থক্য তৈরি হলো এবং সেটার ট্রেন্ডটাকে একটু বাড়ছে, এবং সেটার পেছনে ছাত্র শিবিরের সেক্রেটারি যেটা বলছিলেন যে অনেক বিষয়ে হয়তো কারো অসন্তোষ আছে, ক্ষোভ আছে, সেটা পাবলিকলি না বলে নিজেদের বসার যে জায়গাটা, সেই জায়গাটা কি কোনো কারণে হারিয়ে ফেললেন কিনা আমাদের ছাত্র নেতারা খানিকটা? এখানে আসলে গুরুত্বপূর্ণ যেটা, যে ঐক্যমতটা আসলে কিসের জন্য হয়েছিল, কারণ ভিন্নমত পোষণ করার জায়গাটা নাই হয়ে গেছিল। আপনি যেটা বলেন যে চার মানে বার নির্বাচন কারচুপি করে একটা সরকার যখন আসলো, তখন তারা আসলে কি পরিমাণ ফ্র্যাঙ্কস্টাইন হয়ে উঠেছিল এবং কত বড় দানব, যে এত মতপার্থক্য থাকা সত্ত্বেও একদম ধরেন এখানে ফার রাইট থেকে শুরু করে ফার লেফট পর্যন্ত, আমরা ধরেন বাংলাদেশের ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই জিনিসটা অনুভব করেছে যে আমার যে মত প্রকাশের জায়গাটা সেটা নষ্ট হচ্ছে। কাজেই মত প্রকাশের জায়গা যদি আমরা আবার ফিরে পেতে চাই, তার মানে মতানৈক্য হবে, মানে ফিরে যদি আমি ধরে নিই যে ফিরে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে, তাহলে যেই নানান ধরনের আদর্শিক রাজনীতির যে প্রতিযোগিতা সেটা শুরু হবে, খুব স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে আমরা আসলে এইটাকে কিভাবে দেখব, এই যে মতানৈক্যের জায়গাটা, এখন এটাকে যদি সুস্থ ধারার গণতান্ত্রিক প্রতিযোগিতা ভিত্তিক রাজনীতির দিকে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আমার যেই সুস্থ মতানৈক্যগুলো সেগুলোকে প্রমোট করতে হবে। সাদ্দাম ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, আসলে বিষয়টা হচ্ছে যে তাহলে বিভাজন আসলে কোথায় হয়। তো বিভাজন আমারও মনে হয় যে এখন আসলে বিভাজন স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে, মতানৈক্য হচ্ছে, মতানৈক্য হওয়াটা স্বাভাবিক।
বিভাজন হচ্ছে, বিভাজনটা এখন কাদের দায় কিভাবে দায় সেই আলোচনা হয়তো বা আপনি আরও আসবেন। এখন এখানে আবার নাসির ভাই যেটা বললেন যে 5 তারিখের পর থেকেই যেই প্ল্যাটফর্মটা আমাদের প্রত্যেকের ছিল সেই প্ল্যাটফর্মটাকে একটা সাংগঠনিক কাঠামো দেওয়া হলো একটা পর্যায়ে যে, এবং সেই সাংগঠনিক কাঠামো দেওয়ার জায়গায় আসলে তো আগেও একটা ছিল, লাইক আগেও তো হাসনাত সার্জিস তারা সমন্বয়ক হিসেবে ছিল, কেন্দ্রীয় সমন্বয়কের একটা তালিকা আমরা পেয়েছিলাম 58 জন বা 56। এখানে তাহলে আরেকটু মানে কি বলে বর্ণনা করি, ওই যে সাংগঠনিক কাঠামোটা ওইটা আপনি একটা জেনারেলাইজড ফর্ম দেখবেন যেখানে সবার একটা পদ বা যেটাই বলেন সেটা হচ্ছে সমন্বয়ক, যে বেসিক্যালি কোঅর্ডিনেটর পদ। হ্যাঁ, এবং সেখানে কিন্তু দেখা হয় নাই যে আপনার রাজনৈতিক অন্য কোনো সংগঠনের সাথে যুক্ততা আছে কিনা, বেসিক্যালি একটা প্ল্যাটফর্মের মতো কাজ করেছে। পরবর্তীতে যেটা হলো এটাকে একটা কি বলে একটা কনভেনশনাল সাংগঠনিক কাঠামো দেওয়ার চেষ্টা করা হলো যে এখানে একটা হায়ারার্কি থাকবে। তো এখানে কি করা হলো যে এখানে যারা মেইনস্ট্রিম পদে আসতে চাইবেন তারা তাদের নিজের সংগঠন ছেড়ে আসতে হবে। তখন এখানে যেটা হলো গোটা আন্দোলনটাকে একটা সাংগঠনিক কাঠামো দিয়ে আন্দোলনের যেই প্ল্যাটফর্ম সেটাকে উমামাতার দল ছাড়লেন। হ্যাঁ, উমামাতার দল ছাড়লেন, এক্স্যাক্টলি। তো সাংগঠনিক কাঠামোটা দিয়ে যেটা হলো আন্দোলনটাকে ঘরে তোলার একটা প্রক্রিয়া শুরু হলো, যেটা আমরা দেখেছি আসলে 71 পরবর্তী সময়ে, যে মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডারশিপ নেওয়া শুরু হলো। বাকি যেসব মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার তাদেরকে ছিটকে দিয়ে মুক্তিযুদ্ধকে এক প্রকার কুক্ষিগত করার চেষ্টা করা হলো। এখন আমি বলতেছি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করছে, আমি জানি না তাদের উদ্দেশ্য কী, কিন্তু এই ঘটনাটা ঘটেছে যে তারা সাংগঠনিক কাঠামো দিয়েছে এবং এটাকে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে, অবশ্যই এটা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, কিন্তু আপনি যখন এটাকে কাঠামোবদ্ধ রূপ দিচ্ছেন তার মানে আপনি বাকি যে স্টেক হোল্ডাররা এখানে নিজেদের সমস্ত স্বার্থ, নিজেদের যাবতীয় সাংগঠনিক, নিজেদের যাবতীয় দলীয় স্বার্থবাদ দিয়ে কেবলমাত্র ফ্যাসিবাদের পতনের উদ্দেশ্যে আসলেন, কোটার বিলোপের উদ্দেশ্যে আসলেন, বৈষম্যের বিলোপের উদ্দেশ্যে আসলেন, তাদের স্টেককে খাটো করা হলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে 5ই আগস্টের আগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর 5 আগস্টের বা এই কাঠামো দেওয়ার পরবর্তীতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা ভিন্ন, সেটার এক থাকলো না। কারণ ওইখানে আমি আগে যে অংশীজনের ভূমিকাটা রাখতে পারছিলাম, একটা কাঠামো তো লাগেও, আপনি যদি এটাকে টেকসই করতে চান এবং যখন আপনার আন্দোলনটা নাই সেটার একটা স্ট্রাকচারাল, কিন্তু সেই কাঠামোকে আপনি এই শর্ত দিয়ে বেঁধে দেবেন যে এটা আমি প্ল্যাটফর্ম হিসেবে রাখবো এবং সবাই প্রত্যেকটা সংগঠনের নেতারা যারা ছিল তারা তাদের মতো করে নিজেদের সংগঠনও থাকবেন, এখানেও থাকবেন, এটা একটা ফর্ম। আর একটা হচ্ছে যে এটাকে একটা অন্য সব অর্গানাইজেশনের মতো আরেকটা অর্গানাইজেশনাল প্ল্যাটফর্ম বানানো যেখানে বাকিদেরকে তাদের অর্গানাইজেশন ছেড়ে আসতে হবে। তাহলে দুটার মধ্যে ভিন্নতা আছে। আপনার বক্তব্য